স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে পড়েছে অক্সিজেন শীতল ঝর্ণা খালের উপর নির্মিত দীর্ঘদিনের পুরনো সেতুর একাংশ। ভোররাতে ভেঙে পড়ার সময় এক দোকানদারের চেষ্টায় রক্ষা পেল পরিবহন, আরেক পাশ দিয়ে চলছে যানবাহন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়নবুরু জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের টানা বৃষ্টিতে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে শীতল ঝর্ণা খালের পানির স্রোতে ভেঙে পড়েছে সেতু, দুই ভাগ হয়ে পড়েছে খালে। ভোরে শীতল ঝর্ণা খালের উপর বহুদিনের পুরনো নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়ার সময় পার্শ্ববর্তী দোকানদারের চোখে পড়ে। এই সময় বাইজিৎ দিয়ে আসা গাড়ি নিজে দাঁড়িয়ে থামানোর কারণেই বড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে মনে করেন স্থানীয়রা। তবে ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা। দীর্ঘ 26 বছর এলাকায় বসবাস করে এত বড় দুর্ঘটনা আমি আসলে এলাকায় কখনো দেখি নাই। এটা প্রথম শুরু হয়েছে 5:30 বাজে। 5:30 বাজে দেখতে ব্রিজ কাটতে গেছে, আমি একটু ব্যারিকেড দিয়ে দিয়েছি, গাড়িগুলো ডেলাই নেওয়া দিই। 6:10 ব্রিজ ওই সেট পড়ে গেছে, 6:20 এই সেট পড়ে গেছে। এইদিকে ব্রিজ ভেঙে খালে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। দ্রুত সংস্কার কাজ শুরু করার কথা জানান মেয়র। 20 ফিটের একটা ব্রিজ, এটা আমরা 60 ফিটের ব্রিজ করে দিব এবং স্টেবল ব্রিজ করব, যেহেতু এটা একটা কমপ্লিট একটা ব্রিজের একটা অংশ। ওই অংশে আপনি দেখেন এখনো পর্যন্ত কিন্তু ওটা ভালনারেবল, কিন্তু গাড়ি যাচ্ছে। নগর পরিকল্পনাবিদরাও বলছেন সেতুটির মেয়াদ এখন 45 বছরের বেশি। অতিরিক্ত যানবাহনের চাপে দুর্বল হওয়ায় পানির স্রোতে ভেঙে গেছে। টেকসই ব্রিজ নির্মাণের দাবি তাদের। পানির ধাক্কায় রাস্তার নিচে ড্রেনের পাশ দিয়ে স্কাউরিং হয়, স্কাউরিং হওয়ার পরে ব্রিজের আগে ব্রিক স্ট্রাকচারের ব্রিকের আগে মাটিগুলি সরে যাওয়ার কারণে এটি ফেল করেছে এবং এটি দ্রুততার সাথে সিটি কর্পোরেশনের প্রস্তুতিও আছে। দ্রুততার সাথে আমার মনে হয় এই বৃষ্টি করতে হবে, যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে। তবে ভেঙে যাওয়া ব্রিজের এক পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত ব্রিজটি সংস্কার না হলে আরো বড় ধরনের শঙ্কায় বাসিন্দারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। সড়ক পরিবহনের কালো আইন 2018 সংশোধন সহ 8 দফা দাবিতে 12 আগস্ট থেকে সারা দেশে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ। বৃহস্পতিবার বিকেলে হোটেল সৈকতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ। এ সময় সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এবে বাতেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এই 60-70 গাড়ি কি এক বছরে 2 বছরে চেঞ্জ করা যায়? এটা করতে হলে প্রতি বছর 500, 100, 200, 300 করে চেঞ্জ হবে। তাহলে সেটার একটা নিয়ম কানুনের আওতায় যেতে হবে। সেটা না করে আমাদের উপর একতরফাভাবে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং তারই প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কি বলতেছে। এদিকে চট্টগ্রামে রাত ভর বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রামের চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। কোনো কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে যায় সড়ক। পরে বৃষ্টি কমায় নেমে যায় পানি। তবে বাসিন্দারা বলছেন হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের কোনো সুফল দেখছেন না তারা। দ্রুত খাল নালা পরিষ্কার করার দাবি তাদের। এদিকে আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না কুমিল্লার মানুষের। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়েন জেলাবাসী। এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, জলাবদ্ধতার কারণ কি জানাবেন, আর ভুক্তভোগীরা কি বলছেন, দুর্ভোগ কেমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে কুমিল্লায় কয়েকদিন টানা বৃষ্টির কারণে পাহাড়ি উজানের ঢলেই যেখানে বন্যার সৃষ্টি হওয়ার কথা, আসলে সেখানে বন্যার সৃষ্টি না হলেও তবে এই কুমিল্লাতে বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। যার কারণটি হচ্ছে যে শহরের বিভিন্ন এলাকার যে বৃষ্টির যে পানি সেটি লোকালয়ে চলে যাওয়ার কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সাধারণত মানুষ এই জলাবদ্ধতার কারণেই তাদের দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেটি বিঘ্ন ঘটছে। পাশাপাশি যেটি ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যে কৃষি যে ফলন ঘটিয়েছেন সেই কৃষির মধ্যে তাদের বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে কাঁচা যে শাকসবজি রয়েছে সে শাকসবজির কিন্তু ক্ষতি হচ্ছে এবং সেটির দাম বৃদ্ধি পাচ্ছে। সাধারণ কৃষকরা যেভাবে তাদের বীজতলা সৃষ্টি করে সবজির উৎপাদন করছেন, যার কারণে কিন্তু
সেখানে এই টানা বৃষ্টির কারণে এই জলাবদ্ধতাতে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো সব মিলিয়ে আসলে কুমিল্লা বৃষ্টির বন্যার কোনো ঝুঁকি নেই, তবে সবচেয়ে বেশি মানুষের ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের উদ্যোগে বিজয় র্যালি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর আমতল মোড় থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক হকার্স বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, চট্টগ্রাম হকার্স ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জসিম, মেট্রোপলিটন হকার সমিতির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 7 দিনব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়নশিপ 2025 উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিজিকেএস কনভেনশন হলে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 70 জন রেটেড খেলোয়াড় সহ মোট 118 জন দাবাড়ু অংশ নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সিজিকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব আব্দুল বারী, প্রধান বিচারক প্রকৌশলী এস.এম. তারেক, ক্রীড়া সংগঠক সৈয়দ আব্দুল আহাদ সহ অনেকে। চট্টগ্রামে 15 দিনব্যাপী বৃক্ষ মেলা চলছে। 28 জুলাই থেকে লালদিঘি মাঠে শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে 11 আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। মেলায় দেশি বিদেশি বিভিন্ন ফুল ও ফলের চারা পাওয়া যায়। বৃক্ষপ্রেমীদের ভিড় বেড়েছে। এবারের মেলায় 25টির বেশি নার্সারি রয়েছে। দর্শক, বৃক্ষ মেলা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বৃক্ষ মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? কতটা জমে উঠেছে বৃক্ষ মেলা? ধন্যবাদ রুবা আপনাকে। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, তবুও আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ষ মেলায় এখানে যারা বৃক্ষপ্রেমী রয়েছে তাদের কিন্তু সমাগম অনেক বেড়েছে। তো এখানে ফুল আর ফলের চারাই কিন্তু সমাহার দেখা যাচ্ছে। নানা রকমের চারা রয়েছে, তার কারণে বিভিন্ন জায়গা থেকে যারা ছাদ বাগান করে তারাও এসেছেন, আবার কোনো জায়গায় যারা বাগান করে তারাও ছুটে এসেছেন। এখানে নানা রকমের এখানে ফলজ চারা রয়েছে। সবার কিন্তু আকর্ষণ ফুল আর ফলের চারার দিকে। দেখতে পাচ্ছি মালটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝুলে আছে, ছোট ছোট গাছে মালটা ধরছে। তো এগুলো কিন্তু যে আকর্ষণ, এখানে যারা বৃক্ষপ্রেমী আছে তাদের আকর্ষণটা অনেকটা বেড়ে যাচ্ছে। একই সাথে শুধু মালটা নয়, নানা রকমের ফলের চারা এখানে আছে। এই কারণে যারা ফুল আর ফলের চারা নিতে এসেছেন তারা বলছেন যে দামটা যদি একটু কম হতো তাহলে কিন্তু সবার জন্য সহজ হতে বলে তারা মনে করছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন, যেহেতু এই বৃক্ষ মেলাটি চলবে 11 তারিখ পর্যন্ত। তো 15 দিনের জন্য এই বৃক্ষ মেলা প্রতি বছরে কিন্তু সিআরবিতে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়। এবার বড় সড়ো করে আমরা দেখতে পাচ্ছি বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। এখানে 25টির বেশি স্টল রয়েছে। বিভিন্ন জন কিন্তু দেখতে পাচ্ছি সবার হাতে চারা দেখা যাচ্ছে, ফুলের চারা, কেউ ফলের চারা নিয়েছেন। দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন পুনর্বিন্যাসের খসড়া গেজেটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুর থেকে হাজারো মানুষ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তি, চান্দুরা ও হরসপুর ইউনিয়নকে ভেঙে সরাইল আশুগঞ্জ আসনের সঙ্গে যুক্ত করার যে প্রস্তাব করা হয়েছে তা ষড়যন্ত্রমূলক। অবিলম্বে আগের মতো সদর বিজয়নগর আসনের সীমানা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। কক্সবাজার সদর হাসপাতাল থেকে দালাল চক্রের 4 সদস্যকে আটক করেছে র্যাব। জানিয়েছে, কক্সবাজার 250 শয্যার জেলা সদর হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে প্রায় 900-র মতো রোগী। এই বিশাল সংখ্যক রোগীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সক্রিয় দালাল চক্র। রোগী ও স্বজনদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছে টাকা। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে প্রমাণসহ 4 দালালকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দর্শক, নোয়াখালী জেলার হাসপাতাল সড়কের বেহাল অবস্থা। বাড়ছে হাজারো রোগীর দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। কথা বলছি তার সাথে। সোহাগ, সড়কের তো বেহাল অবস্থা, মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন?
জি ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন এই নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কটি, আসলে এই হাসপাতাল সড়কটিতে আপনাকে যদি আমি জানাই প্রায় শতাধিক হাসপাতাল, নোয়াখালী জেলা হাসপাতাল সহ সরকারি বেসরকারি প্রায় শতাধিক হাসপাতাল এই সড়কে রয়েছে। এখানে আসলে প্রতিদিন হাজার হাজার রুগী এই নোয়াখালী এই হাসপাতাল সড়ক দিয়ে তারা যাতায়াত করে। আসলে এই হাসপাতাল সড়কটির এতই বেহাল অবস্থা যে এখানে প্রতিদিন আসলে দুর্ঘটনা বাড়ছে এবং রুগীরা রিক্সা থেকে পড়ে যায় এবং সিএনজি উল্টে যায়। আসলে সড়কের অবস্থা খুবই খারাপ। আমি আপনাকে একটু দেখাই যে আসলে এই যে সড়কটি আপনি দেখছেন যে এই সড়কের অবস্থা খুবই খারাপ। এই সড়কটি প্রতিদিন হাজার হাজার রুগী এই হাসপাতাল দিকে যেতে হয়। এই হাসপাতালের যে করুণ অবস্থা এটি আসলে সাধারণ মানুষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকলে আসলে জনদাবি জানিয়েছেন এখানে আসলে এই হাসপাতাল সড়কটি যেন জরুরিভাবে যেন এই হাসপাতালের সড়কটি বেহাল অবস্থা করার জন্য এবং বারবার জানিয়েছে। তো আমি একটা কথা বলবো একজন সচেতন নাগরিকের সাথে, জি অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপনের সাথে। জি আপনি এই যে হাসপাতাল সড়কে আপনাদের এই হাসপাতাল সড়কের বেহাল দশা, আপনার কি বক্তব্য? জি আমি ধন্যবাদ জানাই নিউজ 24-কে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রচার করার জন্য। হসপিটাল রোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সড়ক, 2 কিলোমিটার এটার দৈর্ঘ্য এবং এই 2 কিলোমিটারের মধ্যে শত শত রুগী যাতায়াত করে এবং এখানে হাজার হাজার রুগী বলতে হবে যাতায়াত করে প্রতিদিন। এবং এখানে প্রায় 1.5 শতাধিক প্রাইভেট ক্লিনিক আছে। এখানে একটা 250 শয্যা বিশিষ্ট একটা জেনারেল হসপিটাল আছে এবং সবগুলো রুগী এই রাস্তা দিয়ে চলাচল করে। গত বছর যে কোনোভাবে এখানে মেরামত করা হলো, এবছর বৃষ্টির পর থেকে এই রাস্তাতে এমন সব গর্ত হয়ে গেছে, 1-2 ফুট পরিমাণ গর্ত আছে। এই গর্ততে সাধারণ রুগীরা চলাচল করতে গিয়ে দেখা গেল যে অ্যাক্সিডেন্ট হয়ে যিনি রুগী আসেন রুগীর সাথে ওনার সহযোগী যারা আছে তারাও কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়। গতকালকেও কিন্তু এই ধরনের একটা ক্ষতিগ্রস্ত দেখছি আমরা। একজন রুগীকে নিয়ে আসতে সময় 2 জন লোক পড়ে তাদের হাত পা ভেঙে গেছে। সুতরাং প্রতিনিয়ত আমাদের এখানে রুগীরা আসে, প্রসূতি মা আসে, বৃদ্ধ রুগীরা আসে, বিভিন্ন হার্টের রুগীরা আসে, যারা যাতায়াত করতে গিয়ে তাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে। সেই জন্য এখানে পাশাপাশি 2টা হাউজিং সোসাইটি আছে। এখানে কোমলমতি ছেলেরা এখানে স্কুলে যায় এবং তাদের যাওয়ার পথে অনেক ব্যাঘাত ঘটছে। 1 ঘন্টা সামান্য সময় যেখানে 5 মিনিট সময় লাগবে সেখানে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায় যানজটের কারণে, রাস্তা ভাঙার কারণে, পার্শ্ববর্তীতে বিভিন্ন অবৈধ স্থাপনা থাকার কারণে এই রাস্তাটা অনেক সময় যানজট থাকে, প্রায় যানজট থাকে। সেই জন্য জনদুর্ভোগ এখানে অনেক পরিমাণে বৃদ্ধি পাইছে, যা অসহনীয়। এবং এতে করে আমরা আজকে সকালবেলা আপনাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটাকে আরসিসি করে, বড় চওড়া করে আরসিসি করে একটা রাস্তা করে দেওয়ার জন্য। এটা অত্যন্ত ব্যস্ত শহর, জনগুরুত্বপূর্ণ একটা শহর এবং এটা জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, যেটা জীবনের সাথে জড়িত। আমাদের জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটাকে যত তাড়াতাড়ি হোক প্রশাসন যে কোনোভাবে বরাদ্দ দিয়ে আরসিসি করে এই রাস্তাটাকে সুন্দরভাবে নির্মাণ করে দিয়ে এই অঞ্চলের জনগণের দুর্ভোগটা লাঘব করার জন্য আমরা চাচ্ছি। আমি আরেকজনকে 1 মিনিট 30 সেকেন্ডের জি আসলে সব মিলিয়ে আমি আপনাকে যদি বলি এই হাসপাতালের সড়কটির এতই বেহাল অবস্থা। আসলে এখানে হাজার হাজার রুগী প্রতিদিন আসা যাওয়া করে। এখানে আমি যদি বলি এই 2 কিলোমিটার পথ 5 মিনিটের পথ এখানে 1.5 থেকে 2 ঘন্টা লাগে হাসপাতালে যেতে। আসলে এখানে রুগীদের ভোগান্তির শেষ নেই। আসলে জনদাবি এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিনিয়তই লেখালেখি করছে যে সড়কটির অবস্থা উন্নতি করার জন্য, কিন্তু প্রশাসনকে বারবার জানানোর পরও এবং প্রশাসনের উদাসীনতার কারণে এখন সড়কটির এখনো বেহাল অবস্থা রয়েছে। তো প্রশাসনকে জোর দাবি জানিয়েছে যেন এই সড়কটি উন্নতি করার জন্য, সংস্কার করার জন্য দাবি জানিয়েছেন এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই সড়কে যারা চলাচল করে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির রামগড়ে 68 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে অন্তুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী বিক্রি করা হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসানুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতায় এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। মূল্যবান স্বর্ণের পরিমাপে দীর্ঘদিন ধরে জালিয়াতি করার অভিযোগে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে 3টি দোকানে ধরা পড়ে ভয়াবহ জালিয়াতি। প্রতিষ্ঠানগুলো হলো গিরি মেনশন, জিপি ধর অ্যান্ড সন্স এবং প্রদীপ জুয়েলার্স। প্রত্যেক দোকানকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। একই দিনে সদর উপজেলার বিভিন্ন স্থানে 4টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
সুরক্ষিত প্রজন্ম আর আলোকিত মানুষ গঠনের লক্ষ্যে বই উৎসবে মেতেছে লক্ষ্মীপুরের শিক্ষক শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে 292টি বিদ্যালয়ে একযোগে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে, যেখানে বিশেষ গল্প, উপন্যাস ও ছড়ার নানা ধরনের বইয়ের সমাহার রয়েছে। জ্ঞানের আলো বিশ্বময়ে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা আয়োজকদের। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বই উৎসবে মেতেছে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা। বই বুকে নিয়ে বাড়ি ফিরছে অনেকেই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরি কর্নার স্থাপন করা হয়েছে। এসব লাইব্রেরিতে ছোটদের রূপকথার গল্প, মজার ছড়া, উপন্যাস, রকমারি নানা বই সহ 105 ধরনের বই রয়েছে, যেখান থেকে খুব সহজেই শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বই পড়তে পারছে। মোবাইল প্রযুক্তি এসব থেকে তারা বইমুখী হবে এবং তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং তারা দেশ ও জাতিকে কিছু দিতে পারবে। ছোট ছোট শিশুরা একবারে জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে পারবে এই বই। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই লাইব্রেরি উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আমি এই কামনা করছি জ্ঞানের আলো এই লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীরা যাতে নৈতিক মূল্যবোধ সম্পন্ন, উদার, আধুনিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্যই এই উদ্যোগ। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল্য। আমরা যদি প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একটি শক্তিশালী আগামী সুরক্ষিত প্রজন্ম পাবো, আলোকিত মানুষ পাবো। জেলার 732টি বিদ্যালয়ের মধ্যে 992টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার স্থাপন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।